সৌরভ গাঙ্গুলি, তিনি কি করে এবং কবে যে শিল্পপতি হয়ে গেলেন, আমার মতো কোটি কোটি পশ্চিমবঙ্গের মানুষ তারা জানতে চাইছে। কেন স্পেনে গিয়ে তো তিনি বললেন তিনি নাকি স্টিল কারখানা খুলবেন, তার জন্য 1 টাকা দিয়ে জমিও নিলেন। না, সেই কারখানা এবং স্টিল এই দুটো কোথায় সেটা পশ্চিমবঙ্গের মানুষ আজও খুঁজছেন। তিনি ডেফিনেটলি কারুর না কারুর পতি, ডোনা দেবীর পতি, কিন্তু উনি যে শিল্পের পতি এইটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, সেই শিল্পীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? আমার এক গার্লফ্রেন্ড ছিল, খুব ঝগড়া করতে ভালোবাসতো, আমার ওই জন্য আমি ওর সঙ্গে প্রেম করতাম। এবার এখানে আপনারা কারণ খুঁজবেন না, একথা সৌরভবাবু বলে দিয়েছে। সৌরভবাবু সরল, তাই তিনি জানেন না যে আমার রাজ্য 6 লক্ষ কোটি টাকার দেনায় ভুগছে। অর্থাৎ একটা বাচ্চা জন্মালে, তিনি রিক্সাওয়ালার ঘরে জন্মান, অটোওয়ালার ঘরে জন্মান, কৃষকের ঘরে, শ্রমিকের ঘরে, মধ্যবিত্তর ঘরে, যারই ঘরে, তিনি অজান্তে 60,000 টাকার দেনা মাথায় নিয়ে জন্মাচ্ছেন, যার দায় মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো সৌরভ গাঙ্গুলি সরল লোক, তাই জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন। আমি একটা বিষয়ে বিজেপি বলে বিরোধিতা করে ফেলেছি, সত্যি পশ্চিমবঙ্গের শিল্পের পরিবেশ রয়েছে, সেটা হচ্ছে না না, আবার আপনারা গুলিয়ে ফেলছেন। দেখুন, মুকেশ আম্বানি এক বর্ণ কোনো মিথ্যে কথা বলেননি। মুকেশ আম্বানি অত্যন্ত ভদ্রলোক, এবং ভদ্রলোকের এক কথা, উনি যতবার শিল্প সম্মেলন হয় উনি এসেই ভালো ভালো কথাগুলো বলেন, কিন্তু শিল্প গড়েন না। কালীঘাটের মন্দির চূড়ো দিয়ে, মন্দির সোনা দিয়ে বাঁধিয়ে দেবেন বলেছিলেন চূড়ো, উনি জানেন আজকে বাঁধাবেন, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয় স্বজনরা খুলে নিয়ে চলে যাবে। এই প্রত্যেক বছর আর কি শীত চলে যাওয়ার আগে একটা ফুরফুরে পরিবেশে, যেখানে বেড়াতে এবং ঘুরতে ভালোবাসে মানুষ, যে সময়টায় শিল্পপতিরা তো মানুষ, তাদের একটু এরকম একটা ঐতিহাসিক একটা রাজ্যে, যা শিল্প সংস্কৃতির রাজধানী আমার দেশে, সেখানে এসে তারা যতই ধনী হোক না কেন, বিনা পয়সায় চা কফি, গাড়ি করে ঘোরা, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় মজার মজার কথা শোনা, একসঙ্গে ট্যুরিজম হচ্ছে, ফান হচ্ছে, এই সুযোগ কজন পায়? তো এই অত্যন্ত বুদ্ধিমান এই সমস্ত যারা শিল্পপতি, যারা প্রতি বছর পশ্চিমবঙ্গে শিল্প সম্মেলন হলে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আসেন, আমাদের ট্যাক্সের পয়সায় নিজেরা খরচ না করে খাবার দাবার খান, যা অবশ্যই তাদের পাওয়া উচিত, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মজার ভাষণ শোনেন, একটু ওই কমেডি শো, স্ট্যান্ড আপ কমেডির মতোই তারা এনজয় করেন। চাপে থাকা শিল্পপতি, সারাদিন এত মানুষের জন্য তারা কাজ করছেন, তাই আমরা যেমন কুলু, মানালি, দার্জিলিং, উটি টুটি বেড়াতে যাই, তারা তেমন সব জেনে পশ্চিমবঙ্গে তারা এই কদিন সময় কাটাতে আসেন। এটা দেখে অনেকের হিংসা হয়, আমাদের অনেকের খারাপ লাগে যে আমাদের এখানে তো শিল্প হবে না। এই শিল্পপতিরা তো জানে শিল্প বান্ধব পরিবেশ কি, সেটা যদি না হয় তো তাহলে কোনোদিন সেখানে শিল্প হয় না। যেখানে শিল্প বান্ধব পরিবেশ, সেখানে পুলিশ ক্রিমিনালদের আড়াল করে, এটা কি শিল্প বান্ধব পরিবেশ? যেখানে আমি শিল্প করব সেখানে পঞ্চায়েত, জেলা পরিষদ, কাউন্সিলর, এমএলএ, এমপি, তৃণমূলে সবাই এসে দাদা কিছু দিন না বলবে, এটা কি শিল্প বান্ধব পরিবেশ? তা শিল্পপতিরা জানেন না নাকি? রোজ পশ্চিমবঙ্গে যা যা ঘটছে, যে কারণে, যে অত্যন্ত কষ্ট করে যে পরিশ্রম তৃণমূলের রাজ্য সরকার তৈরি করেছে, তাতে রোজ যে চুরি দুর্নীতির খবর, ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, ধর্ণা দিচ্ছে, এই যে পরিবেশ, এটা কি শিল্পপতিরা জানেন না নাকি এটাই শিল্প বান্ধব পরিবেশ? তারা সবটা জানেন, তোলাবাজি হয় তারা এটা জানেন, এবং এটা জানেন বলেই তারা প্রত্যেকবার এই শীতের শেষ দিকটায়, যেখানে সকালবেলা আমরা গায়ে চাদর টানবো কি না, পাখাটা চালাবো কি চালাবো না, বেশি জোরে চললে হাঁচি হবে, গলায় ব্যথা হবে, এই সিজন যেখানে সস্তায় প্রচুর কমলালেবু পাওয়া যায়, সেটা প্রত্যেক মানুষ যদি খেতে ভালোবাসেন, প্লাস বাংলার দার্জিলিং চা ফ্রিতে, কেন আসবেন না তারা? এই মহান যে শিল্পপতিরা রয়েছেন, তারা আসলে পশ্চিমবঙ্গ ট্যুরে আসেন,
ট্যুরে এসে তারা দেখে যান যে এই রাজ্যের অবস্থা কি আছে, কবে তৃণমূল বিদায় দেবে। তৃণমূল চলে গেলেই তারা অবশ্যই এখানে শিল্প করবেন, কারণ ক্রিমিনাল বান্ধব তৃণমূল থাকা অবস্থায় শিল্প বান্ধব পরিবেশ যে নেই তা শিল্পপতিরা বিলক্ষণ জানেন, কারণ তারা বুদ্ধিমান। তারা এটা জানেন না যে মাত্র এই কয়েক বছরে আমাদের রাজ্য থেকে প্রায় ৩৯টা বড় শিল্প উঠে অন্য রাজ্যে চলে গেছে। লাস্ট উঠে গেছে প্রখ্যাত ব্রিটানিয়া কোম্পানি। দর্শকরা জানেন না, আপনি আমি জানি, আমাদের দর্শক বন্ধুরা জানেন। আর যারা চারানা পয়সা লাগিয়ে, মানে 25 পয়সা লাগিয়ে 26 পয়সায় তুলবেন, মানে 1 পয়সা মুনাফা করবেন, সেই জন্যই তো ব্যবসা করা, যাতে কর্মসংস্থান প্রচুর হবে। তো তারা কেন লোকসান করতে আসবেন? তারা বেড়াতে আসছেন, তাদের আশাটাকে স্বাগত জানাই, কারণ তারাই থাকবার সময়তে তাদের প্রচুর লোকজন আছে। তারা খবর নিয়ে আসেন যে এই এলাকায় তৃণমূলের এই চোর, ক্রিমিনাল, ডাকাত, খুনি রয়েছেন। 2026-এ সরকার পাল্টে গেলে এরা জেলে চলে যাবে বা অন্য কোনো দেশে চলে যাবে, তখন এটা শিল্প বান্ধব হবে। তাহলে আপনার মতে যে এই যে, আমার মতে নয়, না আপনি কিন্তু বললেন যে এখানে যারা শিল্পপতিরা আসছেন তারা একটা আউটিং এর জন্য আসছেন। হ্যাঁ অবশ্যই, ফ্রি খাওয়া তারা দাওয়া, ফ্রি আউটিং। এটাকে বলে রেইকি করতে, এটাকে বলে রেইকি করতে। তারা নিজেদের পয়সা খরচ করেও অবশ্যই যেখানে শিল্প গড়া হবে, যেখানে যে রাজ্যেই করা হোক না কেন সেই রাজ্যে রেভিনিউ রোজগার হবে, এটা তো তারা জানেন। প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, এটা তো শিল্পপতিরা জানেন। কিন্তু শিল্পপতিরা এটাও তো জানেন যে এই রাজ্য থেকে বাকি অন্য শিল্পগুলো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। লাস্ট গেছে ব্রিটানিয়া, তারা জানেন না? তারা নিজের পয়সাতেই বিভিন্ন জায়গায় রেইকি করেন, খোঁজ নেন, যান। কিন্তু যদি ধরুন আপনার ট্রেনের টিকিট যদি কেউ অন্য কেউ কেটে দেয়, আপনি কি বলবেন না না? তেমনই তারা সম্মান রাখতে তারা এই রাজ্যে এসেছেন, রেইকি করে যাচ্ছেন যে এই সরকার চলে গেলে তারা আসবেন। তারা সৌরভ গাঙ্গুলিকে দেখেন আর ওয়া ওয়া করে ওঠেন। আমাদের প্রিয়, আমার প্রিয় একজন ক্রিকেটার প্লাস টেলিভিশন সঞ্চালক এবং বিজ্ঞাপন অভিনেতা সৌরভ গাঙ্গুলি, তিনি কি করে এবং কবে যে শিল্পপতি হয়ে গেলেন, আমার মতো কোটি কোটি পশ্চিমবঙ্গের মানুষ তারা জানতে চাইছে। কেন স্পেনে গিয়ে তো তিনি বললেন তিনি নাকি স্টিল কারখানা খুলবেন, তার জন্য 1 টাকা দিয়ে জমিও নিলেন। না, সেই কারখানা এবং স্টিল এই দুটো কোথায় সেটা পশ্চিমবঙ্গের মানুষ আজও খুঁজছেন। তিনি ডেফিনেটলি কারুর না কারুর পতি, ডোনা দেবীর পতি, কিন্তু উনি যে শিল্পের পতি এইটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, সেই শিল্পীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বারবার চেয়েছি এটা দেখতে। উনি বিভিন্ন দুর্নীতি বা অন্যায় যা লাগাতারভাবে এই সরকার করে, মানুষ মারে, জাস্টিস ফর আরজি কর বললে তাদের খুনের ধারায় মামলা দিয়ে দেওয়া হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে করেন, আমার প্রিয় সৌরভবাবু এটা জানেন। তিনি জানেন ইডেন যাওয়ার পথে রাস্তায় গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরি দুর্নীতিতে, এই সরকারের অন্যায়তে হিন্দু মুসলমান হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ যে শেষ হয়ে গেছে, তারা চোখের জল ফেলছে। বছরের পর বছর বিয়ে করার বয়স চলে গেছে, চাকরি করার বয়স চলে গেছে, তাদেরও কিন্তু সৌরভবাবু বাতানুকূল গাড়ি করে যেতে যেতে তিনি দেখেন। কিন্তু যারা তাদের চাকরি লুট করেছে তাদের পাশে থাকতে কেন সৌরভবাবুর ভালো লাগে, এটা তো সৌরভবাবু বলতে পারবেন। সৌরভবাবু বলেছেন, সৌরভবাবু এই বিষয়ে যেটা বলছেন সেটা হচ্ছে না, তিনি বলেছিলেন আমার যেখানে ইচ্ছা হবে ভালো লাগবে। না না, দিদির প্রশংসা করেছেন যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি আমার কাছে দিদি, এবং তারপরে এটাও বলছেন যে যেখানে শিল্পপতিরা যখন রয়েছেন সেখানে আমায় কেন ডাকছেন দিদি। দিদি তাতে উত্তর দিয়েছেন যে তুমি যেহেতু বাংলাকে বিশ্বের মঞ্চে গর্বিত করেছো তাই তোমাকে আসতেই হবে, এবং সেই জন্য তিনিও চলে আসছেন শিল্পপতির বেশ ধারণ করে। তো তাহলে কি তিনি শিল্পপতি নন? প্রশ্নগুলো উঠে যায়। আমি জানি না ওনার বাড়িতে আর কি কোনো দিদি নেই, যে দিদি মানুষের লুট করায়, মানুষের যা অধিকার কেড়ে নেয়, ভোট থেকে চাল ডাল চাকরি বাকরি, তাকেই কেন সৌরভ গাঙ্গুলির দিদি মনে হয়েছে? এ আমার প্রিয় খেলোয়াড়, আমার প্রিয় সঞ্চালক, প্রিয় সৌরভ গাঙ্গুলি বলতে পারবেন। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ওনার এই ধরনের কথায় খুব বিস্মিত হয়েছেন। তবে আবার উনি বলেওছেন এগুলো তার নাকি অধিকার।
এগুলো। তো তাই তার প্রতি আমার কোনো বিরূপ মন্তব্য নেই। সৌরভবাবু এরকমই, এইটা আমি মেনে নিয়েছি। দেখুন, আমি যাকে ভালোবাসবো তার সবটাই আমার পছন্দের মতো নিখুঁত হবে এমন কি হয়? আমি আমার ছোটবেলা থেকে যাদের সঙ্গে আমার প্রেম হয়েছে, আমার কোনো বান্ধবীরই পুরো মিলটা আমি পাইনি। আমি স্বপ্ন দেখেছি এক রকমের, সামনে পেয়েছি আমার স্বপ্নের হাফ মানে ক্যাটাগরি আমি পেলাম, তা বলে কি আমি তার সঙ্গে প্রেম করিনি? ঠিক তেমনই হয়। সৌরভবাবু এই এই রাজ্যের যিনি সর্বনাশ করছেন, ছেলে মেয়েদের কষ্ট দিচ্ছেন, চাল ডাল চুরি করছেন, তার মধ্যেই দিদি খুঁজে পেয়েছেন। তার নিজের পাড়ায় বা আত্মীয় স্বজনের মধ্যে এইরাম দিদি হয়তো নেই যে যিনি এই মানুষের সম্পদ চাকরি চাল ডাল চুরি করেন বা চোরেদের বীর বলেন। এইটাও হয়তো দুর্বলতা সৌরভবাবুর হতে পারে যে তার এমন কোনো দিদি নেই যে দিদি চোর জোচ্চোর ক্রিমিনাল জেল খাটা যারা মানুষের সম্পদ লুট করেছে তাদেরকে কোনো দিদি বাঘের বাচ্চা বীর বলছে। এইটাও তো একটা ভালো লাগা, তাই না? আমার এক গার্লফ্রেন্ড ছিল, খুব ঝগড়া করতে ভালোবাসতো, আমার ওই জন্য আমি ওর সঙ্গে প্রেম করতাম। এবার এখানে আপনারা কারণ খুঁজবেন না, একথা সৌরভবাবু বলে দিয়েছে, আমিও বলে দিলাম। না, কিন্তু সৌরভবাবু এখানে একটা রিমার্কেবল কথা বলেছেন যেটা শুনে বেশ অবাক লাগে। যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দিনের পর দিন মানে ছেলেমেয়েরা চাকরি বাকরি পাচ্ছে না, রাস্তায় বসে রয়েছে, তারপরে এই যে চাকরি বাকরিতে 16,000-এর চাকরি প্রায় বাতিল হয়ে যাওয়ার মুখে, এরকম পরিস্থিতি। সেখানে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলি তিনি আজকে এসে বলছেন যে যতবার এখানে যেখানেই আসি যখনই আসি প্রত্যেকবারই দেখি এই শিল্প সম্মেলনের প্রাচুর্যতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শিল্পক্ষেত্রে সার্বিকভাবে সফল সমস্ত শিল্পপতিদের এক ছাদের তলায় নিয়ে আসাই এই শিল্প সম্মেলনের লক্ষ্য, যাতে বাংলার মাটিতে শিল্প পরিসর আরও প্রশস্ত হয়। বাংলার মাটিতে শিল্প পরিসর কোথায় যেটা প্রশস্ত হবে, এবং দ্বিতীয় কথা যেটা প্রত্যেক বছর প্রাচুর্য আরও বেশি বহুগুণে বৃদ্ধি পাচ্ছে কি করে, সেটাও একটা বড় প্রশ্ন। তো না না, দেখুন সৌরভবাবু তো আমাদের মতো এরম জটিল কুটিল নয়, উনি খুব সরল। সেই জন্যে উনি জানেন না বেচারা কেন এই প্রাচুর্য বৃদ্ধি পায়। সোজা উদাহরণ দিই আপনাকে, আমি বললাম বাজার থেকে আলু নিয়ে আসুন 1 কেজি, আপনি নিয়ে এলেন, আপনি দর জবরদস্তি করে 10 টাকা আলুতে কমালেন, 10 টাকা কার ইনকাম হলো? আপনার। এবার আপনি বাড়িতে আলুর জায়গায় প্রাচুর্য দেখাতে চাইলেন, কি হলো? আমি বললাম যান আপেল নিয়ে আসুন, যা কেজিতে আলুর থেকে অনেক বেশি। এবার আপনি 10 টাকা ইনকাম করলেন না 50 টাকা? টেবিলের ওপরে প্রাচুর্য, মাল কার? অর্থ কার? আমাদের ট্যাক্সের টাকা। বাজারে যাচ্ছে কে? তৃণমূলের লোকজন। তো ফলে সে সম্পদশালী হচ্ছে। তাই টেবিলে আলুর জায়গায়, যেখানে আমার রাজ্য, সৌরভবাবু খুব সরল, উনি জানেন না যে আমার রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ নেই, এটা উনি জানেন না, ব্যস্ত তো। সৌরভবাবু সরল, তাই তিনি জানেন না যে আমার রাজ্য 6 লক্ষ কোটি টাকার দেনায় ভুগছে। অর্থাৎ একটা বাচ্চা জন্মালে তিনি রিক্সাওয়ালার ঘরে জন্মান, অটোওয়ালার ঘরে জন্মান, কৃষকের ঘরে, শ্রমিকের ঘরে, মধ্যবিত্তর ঘরে, যারই ঘরে, তিনি অজান্তে 60,000 টাকার দেনা মাথায় নিয়ে জন্মাচ্ছেন, যার দায় মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো সৌরভ গাঙ্গুলি সরল লোক, তাই জানেন না, তাই তিনি এ সমস্ত বলছেন। আমি ওনার ফ্যান ছিলাম, আছি, থাকবো, আর ওনার এই সরলতারও আমি ফ্যান। কিন্তু মুখ্যমন্ত্রীও কিন্তু খুব সরলভাবেই কয়েকটা কথা বলছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী তো আমাদের সরলই, সরল না। যিনি ওয়াকার মেশিনে এরকম করে হাঁটতে হাঁটতে বাজেট করেন, তিনি সরল নয়। যিনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখান, মঞ্চে দাঁড়িয়ে বলেন যা নিয়ে শুনেছি স্বর্গ না জান্নাতে বিরাট অশান্তি লেগেছে। যারা যারা এই মহাপুরুষেরা রামায়ণ মহাভারত এসব লিখেছে, তারা এসে বলছে তাহলে যা বই বিক্রি হয়েছে তার কপিরাইট কে পেল? রয়্যালটি বা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে রয়্যালটি? কাজী নজরুল ইসলাম তিনি যেহেতু মুসলমান ধর্মের মানুষ হয়েও তিনি মা কালী নিয়ে এমন এমন গান রচনা করেছেন, শ্রীকৃষ্ণকে নিয়ে এমন গান রচনা করেছেন যা আমাদের সবার কাছেই নাড়া দেয়। তো ইহেন মানুষও তিনি নিজেও অত্যন্ত বিব্রত হয়ে রয়েছেন যে মমতা কেন এরম করে ফাঁসালি আমায়, বিরাট অশান্তি চলছে। রবীন্দ্রনাথ
গান্ধীজি কে কাকে শরবত খাইয়েছিল, এবার কার গাছের লেবু পেড়ে সেই শরবত হচ্ছে, সেই লোকটাকে অবধি সে এমন নাকি কাজ করেছিল তার নরকে ঠাঁই হয়েছিল, নরক থেকে স্বর্গে ডেকে আনা হয়েছে পাসপোর্ট দিয়ে, যেমনি আসুন বিচার চলছে। স্বর্গেও অশান্তি লাগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যে সে মানুষ। না, মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে শিল্পবান্ধব পরিবেশ যে বাংলায় রয়েছে তার কিন্তু একটা প্রমাণ দিয়েছেন। তিনি বলছেন যে বাংলায় ধর্মঘট হয় না, বাংলা কর্মসংস্কৃতিতে ফিরছে, এবং সম্মেলনের তাৎপর্য বলতে গিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবও দিয়েছেন। মানে বিরোধী মানে তো প্রধান বিরোধী দল মানে বিজেপি, আপনারাই, তাহলে সেক্ষেত্রে কটাক্ষের জবাব দিয়ে তিনি বলছেন, অনেকেই প্রশ্ন তুলছেন যে কি হবে এই সম্মেলন করে, কিন্তু আমাদের দেখা দেখি অন্য সমস্ত রাজ্যেও এই ধরনের শিল্প সম্মেলন করা হচ্ছে। পরবর্তী প্রজন্মের জন্য এই সম্মেলন জরুরি, পরবর্তী প্রজন্মের জন্য সম্মেলন জরুরি। শুনে কথাটা খুব অদ্ভুত। দেখুন না, এটা প্রথম কথা বললি, সেটা হচ্ছে যে শিল্প নেই তাই সম্মেলন করে ডাকা হচ্ছে। আমি বাটি নিয়ে কখন বসি, এবার সেই বাটি আমি অ্যালুমিনিয়ামের করি, টিনের বাটি করি, পেতলের বাটি করি, বাটি তো বাটি কখন করি, যখন আমার কাছে শিল্প নেই। তা যে রাজ্যগুলোতে শিল্পের পরিবেশ রয়েছেই, তোলাবাজি নেই, ট্যাক্সের অত্যাচার নেই, তৃণমূলের এমএলএ এমপির আমার এই লোক নিয়ে নাও, সেই ইঞ্জিনিয়ার না হলেও আমার মিছিলে হাঁটে, তাই এরা কাজ না করলেও ঢপের জব কার্ড করে দিয়েছি তাদের নিতে হবে, এই সমস্ত। তো এরম নানান রকম রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, আমি একটা বিষয়ে বিজেপি বলে বিরোধিতা করে ফেলে, যে সত্যি পশ্চিমবঙ্গের শিল্পের পরিবেশ রয়েছে, সেটা হচ্ছে চুরি শিল্প। এত অভিনব পদ্ধতিতে চুরিটাও যে শিল্প করা যায়, সেইটা বোধহয় এই শিল্পপতিরা দেখতে এসেছেন যে এটা কি অদ্ভুত শিল্প গড়া, তাই না? কোনো অ্যাসবেস্টাস লাগছে না, সেট লাগছে না, কিন্তু চুরিটা শিল্প হয়ে গেছে এই রাজ্যে কি করে, সেই জন্য বোধহয় আসতে দেখতে পারেন। শুধু যে মানে সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন এমন তো নয়, মানে মুকেশ আম্বানি, তাকে তো পৃথিবীর সেরা শিল্পপতিদের একজন বলে ধরা হয়, তিনি পর্যন্ত দিদির প্রশংসায় পঞ্চমুখ। তিনিও বলছেন যে মানে তিনি বলছেন তার নামের মাহাত্ম্য ব্যাখ্যা করে যে অক্লান্ত নেত্রী, এবং একই সঙ্গে তিনি কিন্তু এটাও বলেছিলেন যে তিনি কালীঘাটের মন্দিরের চূড়ো সোনা দিয়ে বাঁধিয়ে দেবেন, এবং একই সঙ্গে এবারেও তিনি যখন বলছেন যে বাংলায় দ্বিগুণ বিনিয়োগের ঘোষণা তিনি করেছেন, একই সাথে বলেছেন যে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে তিনি জোর দিয়েছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে জোর দিয়েছেন, তৈরি হবে এআই ডেটা সেন্টার, জামদানি, মুর্শিদাবাদ, বিষ্ণুপুরী সিল্ককে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুকেশ আম্বানি, এবং সেটা, এবং যেটা বলেছিলাম কালীঘাটের মন্দির সংস্কার এবং মন্দিরের চূড়ো সোনা দিয়ে বাঁধিয়ে দেবেন বলেছেন মুকেশ আম্বানি। তাহলে বলছেন কি করে যে দিদি কাজ করেন না বা দিদি উপযুক্ত না? না, আবার আপনারা গুলিয়ে ফেলছেন। দেখুন, মুকেশ আম্বানি এক বর্ণ কোনো মিথ্যে কথা বলেননি। মুকেশ আম্বানি অত্যন্ত ভদ্রলোক, এবং ভদ্রলোকের এক কথা, উনি যতবার শিল্প সম্মেলন হয় উনি এসেই ভালো ভালো কথাগুলো বলেন, কিন্তু শিল্প গড়েন না। কালীঘাটের মন্দির চূড়ো দিয়ে, মন্দির সোনা দিয়ে বাঁধিয়ে দেবেন বলেছিলেন চূড়ো, উনি জানেন আজকে বাঁধাবেন, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয় স্বজনরা খুলে নিয়ে চলে যাবে, ওই জন্য বাঁধিয়ে দিচ্ছেন না। আর উনি ঠিকই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে, সত্যিই তো। এই বয়সে একটা দল যে হারে ওনার অনুপ্রেরণায় চুরি করছে, পুলিশ এবং ক্রিমিনাল একসঙ্গে কবাডি খেলছে একই জায়গায় দাগ কেটে, এটার জন্য ওকে কম পরিশ্রম করতে হয়? নাগাড়ে যেভাবে উনি মিথ্যে কথা বলেন, এটাকে কি আপনারা পরিশ্রম বলবেন না? আমার মনে হয় একজন দায়িত্বশীল বুদ্ধিমান শিল্পপতি হিসেবে একদম সঠিক কথা বলেছেনই আম্বানি সাহেব, এবং তিনি অবশ্যই শিল্প গড়বেন, আমি তো একবারও না বলছি না, কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তৃণমূল রয়েছে শাসন ক্ষমতায়, যেখানে চোর বান্ধব পরিবেশ, শিল্প বান্ধব নয়, সেখানে কোনো শিল্পপতি এই তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন তিনি শিল্প গড়বেন না। তৃণমূল চলে গেলে কেন গড়বে না? নিশ্চয়ই গড়বেন। আবার তো বললাম, তিনি রেইকি করতে এসছেন, পরিদর্শন করতে এসছেন, আর দার্জিলিং এর চা ফ্রিতে খাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের, যে তিনি গেরুয়া বসন পরে, আমি কিন্তু কোট আনকোট গেরুয়া বসন বলছি, সেটা পরে শাহী স্নান করছেন, পিতৃতর্পণ করছেন, এবং এরপরে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন যোগী সরকারকে। এবার কি তাহলে আস্তে আস্তে বিজেপির দিকে ঝুঁকে পড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়? সেরকমই তো ইঙ্গিত মনে হচ্ছে। না, দেখুন, প্রথম কথাটা বলি, সেটা হচ্ছে যে এক গেরুয়া বসনের মালিক বিজেপি নয়,
গেরুয়া সনাতনীদের জন্ম লগ্ন থেকেই প্রিয় রং এবং যা ত্যাগের প্রতীক। স্বামী বিবেকানন্দ পড়তেন, আমাদের বিভিন্ন সাধু মহারাজেরাও পড়েন। আমাদের বাড়িতে যেখানে আমাদের বয়োজ্যেষ্ঠরা পুজো আচ্ছায় বসেন বা সনাতনী কাজ বা ক্রিয়াকর্ম করেন, তারা প্রত্যেকেই গেরুয়া বসন পরিধান করেন। ভারতীয় জনতা পার্টি তারা হিন্দুদের হয়ে কথা বলে রাজনৈতিক ক্ষেত্রে, হিন্দুত্বের পক্ষে তারা লড়াই করে, হিন্দুদের যাতে একত্রিত করা যায়, ভুলে যাওয়া ইতিহাস যেটা ব্রিটিশ এবং মোগলরা ভুলিয়ে দিয়েছে সেটাকে যাতে আবার জানানো যায়। ইভেন এই সেকুলারের জামা পরে ভণ্ড এই সিপিআইএম বা তোষণকারী কংগ্রেস যারা ভুলিয়ে দিয়েছেন, সেখান থেকে সত্যিটা তুলে আনবার জন্য হিন্দুদের হয়ে লড়াই করে একমাত্র বিজেপি, এটা সবাই জানেন। তাই হিন্দুত্বের রংটাকে বিজেপি সম্মান করে এবং ব্যবহার করে। রং যে কেউ ব্যবহার করতে পারেন, তাতে রচনা ব্যানার্জি বলুন বা কালকে কল্যাণ ব্যানার্জিও পড়তে পারেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ও পড়তে পারেন, তাতে কারুর কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি রং পরলেন বলেই তিনি বিজেপি হয়ে গেলেন, বিজেপির মতো কথা বলেন। আমরা বারবার এসে বলি যে আপনি যে রাজনৈতিক দল করুন, মতে থাকুন, পথে থাকুন, আপনি সবথেকে প্রাচীন যে ধর্মাচরণ, যে জীবন যাপন, হিন্দু একটা জীবন পদ্ধতি, সনাতন একটা জীবন পদ্ধতি, তাই এর স্রষ্টা নেই। আমি রচনা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, তার প্রচুর কথা আছে, যে কথাগুলো খুব মজা দিয়েছিল, আমাদের বাংলার মানুষকে ট্রোল ফলো হয়েছিল, ভুলে গেলে তো হবে না আমি যখন কথাগুলো বলছি। তারপর তিনি সাংসদ হয়েছেন তৃণমূলের কল্যাণে, কিন্তু আস্তে আস্তে তিনি তো রাজনীতিটা বুঝতে পারছেন। তার আগে উনি রাজনীতি বুঝতেন না, সহজ সরল মানুষ ছিলেন, একদম সিনেমায় আমার সিনিয়র দিদি ছিলেন। তারপর তিনি আস্তে আস্তে ভালো খারাপটা বুঝতে পারছেন, তো তাই তারা যেটা ঠিক সেই কথা বলছেন। তাই যোগীর রাজ্য, যোগীর ব্যবস্থাপনা উত্তরপ্রদেশ নিয়ে তিনি প্রশংসা করছেন এবং একজন হিন্দু হিসেবে কুম্ভের পুণ্য স্নান করে তিনি সেখানের পবিত্রতা নিয়ে প্রশংসা করছেন। দিদির ভালো হোক, তিনি যে রাজনীতি করুন, তৃণমূল করুন, আপনি কংগ্রেস করুন, বাড়িতে লক্ষ্মী ঠাকুরের পুজো হওয়া, বুকের ভেতরে পইতে থাকা অবস্থায় আপনি লাল পাঞ্জাবি পরে আমি কংগ্রেড, আমি ঠাকুর পুজো করি না বলে আপনি যতই মিথ্যে কথা বলুন না কেন, এফিডেভিট করিয়ে তো আপনার নাম পরিবর্তন করে ফেলেননি, পারেননি। সীতারাম ইয়েচুরিকেই পাল্টাতে পারলেন না, তো বাকিটার পাল্টাবেন কি করে? তো যাই হোক, তাদের বলবো যে অন্তত নিজের ধর্ম সম্পর্কে সচেতন হন, আর বন্ধ হোক যেভাবে মূর্তি ভাঙা চলছে। 123টা জায়গায় অ্যাকচুয়ালি পুজো বন্ধ হয়েছে, সরস্বতী পরিকল্পনা, মূর্তি ভাঙা, মুন্ডু কেটে দেওয়া, মুসলমান স্কুল শিক্ষক প্রধান যিনি যেখানে রয়েছেন বীরভূমে, নিচু বাঁধগোড়া স্কুল, এই সবটাই পুরো একটা পরিকল্পনার পার্ট। বিবস্ত্র করে দেওয়া হয়েছে মা সরস্বতীকে, দেহে কামড়ের দাগ। বাঙালি হিন্দু ঘুমোচ্ছে না, নজর রাখছে। আমাদের বারবার শ্রীকৃষ্ণের হাতের বাঁশিটাই না দেখানো হয়, কিন্তু বিশ্বাস করুন আমাদের সুদর্শন চক্রও আছে। আমাকে নিজেকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে, নিজের ধর্মকে বাঁচাতে সঠিক সময় বাঙালি হিন্দু ব্যবহার করবে। সবাইকে বলবো সচেতন হতে। আর যারা অসভ্যতামি করছে তাদের গ্রেপ্তার করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কারণ 26-এ ভোট। তাই সাব্বির আলীদের নিশানায় যখন শহরে যোগেশ চন্দ্র কলেজে সরস্বতী পুজো বন্ধ হয় এবং পুলিশ পাহারায় কোর্টের নির্দেশে সরস্বতী পুজো হয়, তাই সাব্বিরদের গ্রেপ্তার করা হয় না, তখন জানতে বাকি নেই যে রচনা বন্দ্যোপাধ্যায় দেবীর দল, সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় রচনা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করবেন কিনা, কারণ তিনি সত্যিটাকে সামনে এনে দিলেন। প্রশ্ন তো রইল এটা নিয়ে।